चाहते, है हक हमारी, है जान से प्यारी, है प्यारी प्यारी तो समंतवाद से, अरे पिशी भाईपो से शुभेंदु सुन ले, अरे श्रमिक भी सुन ले। আমাকে যে ছেলেটি গাড়ি করে নিয়ে আসছিল সে জিজ্ঞেস করলো যে দিদি এখানে এত ভিড় কিসের? আমি বললাম ওই যে সিপিএম পার্টির মিছিল টিছিল আছে। ও বলল যে আমার বাড়ি দক্ষিণ 24 পরগনায়। এখন তো অনেকে বলছিল আমরা যখন সিপিএমের ভোটার ছিলাম, সিপিএমকে ভোট দিতাম, যে সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, সিপিএমকে ভোট দেওয়া মানেই ভোটটা নষ্ট হওয়া। আজ আমি যখন আমার গ্রামে যাই, আমার যে বন্ধুরা তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছিল তাদেরকে দেখিয়ে বলি যে দেখ আসলে ভোটটা তোদের নষ্ট হয়েছে, লাল ঝান্ডার একটা ভোটও নষ্ট হয়নি। লাল ঝান্ডায় যারা যারা ভোট দিয়েছিলেন, লাল ঝান্ডায় যে যে মানুষ ভোট দিয়েছিলেন তারা গর্ব করে বুক চিতিয়ে আজকে মিটিংয়ে এসেছেন। আর যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, বিজেপিকে ভোট দিয়েছিলেন, হাত কামড়াচ্ছেন। আজকের ঘটনা, আজকে সকালবেলার ঘটনা, বিজেপির নেতা খুন হয়েছে, যিনি খুন করেছেন তিনিও বিজেপির নেতা। 100 দিন হয়নি একটা সরকারের, 100টা দিন সে সরকারে বসতে পারেনি, এখনই কাক কাকের মাংস খাওয়া শুরু করেছে। নির্বাচনের আগে আমরা পই পই করে মানুষকে বলেছিলাম যে বিজেপি 2014 সাল থেকে আমাদের মাথার ওপর বসে আছে। এই বিজেপি অন্য দলের মতো নয়, এরা সাম্প্রদায়িক ফ্যাসিবাদী দল। এদের সঙ্গে লড়াই করে এরা যেভাবে আমার ওপর আপনার ওপর আক্রমণ আনবে, তার সঙ্গে লড়াই করা অনেক কঠিন হবে। এরা দেশের সংবিধান মানে না, এরা দেশের মনীষীদের মানে না, এরা গান্ধীজিকে খুন করেছিল। এদেরকে ভোট দিয়ে এই রাজ্যের মাথার ওপর বসাবেন না। মানুষ শোনেননি। কারুর কারুর মনে হয়েছিল তৃণমূলকে টাইট দেবেন, তাই বিজেপিকে ভোট দিয়েছেন। আবার কারুর কারুর মনে হয়েছিল বিজেপি খারাপ, বিজেপি সাম্প্রদায়িক, বিজেপিকে আটকাতে হবে, তাই তৃণমূলকে ভোট দিতে হবে, তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আর আমরা বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূল বা তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। বিজেপি তৃণমূল দুজনকে যদি আটকাতে হয় তাহলে কাস্তে হাতুড়ি তারায় ভোট দিতে হবে, তাহলে লাল ঝান্ডার সঙ্গে থাকতে হবে। একমাত্র লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের বুকে বিজেপি তৃণমূলকে হারাতে পারে। কেন বলছি আমরা বিজেপির বিরুদ্ধে কথা? কিসের জন্য তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে এখানে এই যে মানুষজন রয়েছেন, আমাদের কমরেডরা রয়েছেন, তারা বাড়ি ছাড়া থেকেছেন কিসের কারণে? ব্যক্তিগত আমাদের অসুবিধা আছে, ব্যক্তিগত শত্রুতা আছে। তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা কখন আমার ছাগল চুরি করে পালিয়ে গেছিল, তাই আমরা মাইকে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে কথা বলি না তো। পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের মানুষ, পলাশদা বলার সময় বলছিলেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সব মানুষ একসাথে থেকেছেন বছরের পর বছর, দিনের পর দিন, একে অপরের বন্ধু, একে অপরের কমরেড হয়ে উঠেছেন। তেভাগা আন্দোলন হয়েছে, হিন্দু মুসলমান একসাথে হাতে হাত ধরে জমিদারের বিরুদ্ধে লড়াই করেছে। রিফিউজি আন্দোলন হয়েছে, গরিব মানুষ একসাথে লড়াই করেছেন। ধর্ম দেখেননি, জাত দেখেননি। বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে এমন একটা সময় ছিল যে সময় আপনি গরিব খেটে খাওয়া মানুষ না, আপনি বড় লোক, জমিদার, জোদ্দার, তার ওপর দাঁড়িয়ে ঠিক হতো আপনি কোন রাজনৈতিক দল করবেন। মমতা ব্যানার্জির আসার পর সেটা গুলিয়ে দিলেন। 11-র আগে আগে বলা শুরু হলো আপনি মুসলমান হলে অমুককে ভোট করুন, আপনি হিন্দু হলে তমুককে ভোট করুন। ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতার নামে ভোট চাওয়া শুরু করা হলো। 34 বছর ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, কখনো এই লাল ঝান্ডার কোনো লোক আপনার বাড়িতে এসে বলেনি আপনি মুসলমান হলে আমাকে ভোট দিন, আপনি হিন্দু হলে আমাকে ভোট দিন, আপনি মতুয়া হলে আমাকে ভোট দিন। বরং গিয়ে বলেছে আপনি যদি গরিব মানুষ হন আপনি আমাকে ভোট দিন, আপনার ধর্ম জাত নির্বিশেষে আমি আপনার সঙ্গে থাকব। মমতা ব্যানার্জিরা পশ্চিমবঙ্গের বুকে যে পরিচিতির রাজনীতি আদায় করলো, পরিচিতির রাজনীতি কি হলো? এই যে রমজান মাস আসে, রোজা মাস, বহু মানুষ উপোস করে থাকেন। মমতা ব্যানার্জি উপোস করতেন না, রোজা টোজা রাখতেন না, খালি ঈদের সময় এই ইফতারের সময় মাথায় একটা সাদা কাপড় দিয়ে চোখ বন্ধ করে ইনশাল্লাহ, মাশাআল্লাহ, সুবহান আল্লাহ কী বলতেন ও জানে না, উল্টো দিকের লোকও জানে না। আপনি জিজ্ঞেস করুন যে বাবা আপনি এত তো মুসলমানদের সম্পর্কে দরদি, একটু আয়াত পড়ে দেখান না, কোরআনের কটা আয়াত পড়ে দেখান, বলতে পারবে না। নির্বাচনের সময় আমরা দেখলাম সাধারণ মানুষ খুশির ঈদে ভালো জামা কাপড় পরে বেরিয়েছে। তৃণমূলের হিন্দু নেতারা, একজন তৃণমূলের ক্যান্ডিডেট প্রার্থী
সে দেখলাম যেখানে পুরুষ মানুষরা নামাজ করছে সেখানেই গুতোগাতা মেরে নামাজ করতে লেগে গেছে। কেন করছেন? মদন মিত্র কিছুদিন আগে মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, এখন বিজেপিতে গেছে। সাধারণ মানুষ নর্মাল জামা কাপড় পরেছে, এই প্রচণ্ড গরমে মদন মিত্র একটা সাদা সিল্কের পাঞ্জাবি আর ওর সাইজের ডবল টুপি পরে চলে গেছে কামারহাটিতে লোক দেখানোর জন্য। ওদের মনে হয় লোক দেখানো এই নাটক করলে ভোট চলে আসবে। আর মুসলিম সাধারণ খেটে খাওয়া পরিবারের ছেলে মেয়েদের কথা, তাদের চাকরির কথা। মাদ্রাসা কমিশন পরীক্ষা 2011 সালের পর থেকে আজকে 2026 সাল, একটা পরীক্ষা হয়নি, একটাও পরীক্ষা না। আমার বাড়ির যে ছেলেটা মেয়েটা পড়াশোনা করে বাড়িতে বেকার হয়ে বসে আছে, সেই ছেলেটার মেয়েটার কথা বলবেন না? এসএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা, মুসলিম পরিবারের মেধাবী ছেলে মেয়ে পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না, আপনার রাজনীতিতে তার কথা বলা হবে না? বলবেন না আনিস খানের কথা? কে ছিল আনিস খান? হাওড়ার আন্দুলের ছেলে আনিস খান, গরিব মেধাবী সাধারণ পরিবারের ছেলে আনিস খান। আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি যখন তৃণমূল বেচে দিচ্ছিল, বিক্রি করে দিচ্ছিল, আনিস খানরা রুখে দাঁড়িয়েছিল, এনআরসিসি এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আর সেই আনিস খানকে তৃণমূলের গুন্ডারা বাড়ি থেকে পিটিয়ে খুন করেছিল। কথা শুনেছেন আপনার ওর বাবার, সালেম খানের বৃদ্ধ বাবা বাড়িতে রয়েছে, পুলিশ এসে বন্দুক তাক করেছে বাবার বুকে, বলেছে নড়া যাবে না, চড়া যাবে না। আর দুটো পুলিশ চলে গেছে দোতলায়, কিছুক্ষণ পাওয়ার আওয়াজ পেয়েছেন বাবা, ধপ করে উঁচু থেকে যেন নিচে কিছু একটা পড়ে গেছে। বাইরে গিয়ে দেখছেন নিজের ছেলের নিথর দেহ রক্তে ভেসে যাচ্ছে। যে বাচ্চাকে, যে সন্তানকে জন্ম দিতে দেখলেন, যে বাচ্চাকে, যে সন্তানকে ভূমিষ্ঠ হতে দেখলেন, তার মৃতদেহ নিয়ে বাবা বসে আছে। সিভিক ভলেন্টিয়ারদের হাত জোর করছে যে একটু অ্যাম্বুলেন্স ডাকো, আমার ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাই। তখনও বুকে প্রাণ আছে, নিয়ে যায়নি কেউ। আমরা বলবো মমতা ব্যানার্জিকে, আমরা বলবো তৃণমূলকে, আপনি নির্বাচনে হেরেছেন কারণ ওই আনিস খানের বাবা আপনাদের অভিশাপ দিয়েছিল, যারা আমার ছেলেকে খুন করেছে তারা আর ফিরে আসবে না। আপনারা নির্বাচনে হেরেছেন কারণ আপনারা মইদুল মিদ্দেদের পিটিয়ে মেরেছিলেন। সাধারণ পরিবারের ছেলে মইদুল মিদ্দে চাকরি চাইতে সমস্ত ছেলেমেয়ের পড়াশোনার জন্য নবান্ন অভিযানে গেছিল কলকাতার রাস্তায়, পিটিয়ে খুন করেছেন আপনারা। ভিডিও দেখেছি আমরা, মইদুল বলছে আমি আর বাঁচবনি, এমন মার মেরেছিলেন, শরীরের ভিতরে কোথায় কোথায় কত ক্ষত হয়ে গেছিল, ছবি দেখেছি আমরা। মরে যাবার পর মইদুলের নিথর দেহ ওর বাড়িতে এসেছে, ওর ছোট্ট দুটো মেয়ে বাবার বুকের ওপর কাঁদছে আর বারবার জিজ্ঞেস করছে যে আব্বু চোখ খোলো, আব্বু তুমি তো বলেছিলে কলকাতা থেকে ফিরে এসে আমায় কোলে নেবে, তাহলে তুমি চোখ খুলছো না কেন, কথা বলছো না কেন? মমতা ব্যানার্জি হেরেছেন কারণ মইদুলের চোখের জল, মইদুলের মেয়ের চোখের জল, সেটা বৃথা হয়নি। আমরা বিজেপিকে বলবো, নির্বাচনে জেতার পর থেকে যেমন আপনারা গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করেছেন, ট্রেনের ধারে, রেলের ধারে হকার বস্তি উঠিয়ে দিচ্ছেন, গরিব মানুষের বাড়িতে বুলডোজার চালাচ্ছেন। গতকাল আমরা দেখলাম অগ্নিমিত্রা পাল, বিশাল বড় মন্ত্রী, তিনি মুখে একদম মেকআপ করে টিপ পরে চলে যাচ্ছেন সমস্ত ফুটপাথে। একজন গরিব মা গরম দুধ করছেন বাচ্চাটাকে খাওয়াবে বলে, সেই দুধটা পর্যন্ত ফেলে দিচ্ছে। আমরা বলছি মমতা ব্যানার্জি যেমন 15 বছর পর তাকে যেমন গদিচ্যুত হতে হয়েছিল, পার্টি যেমন তার হারিয়ে গেছিল, আমরা বলছি বিজেপিকে আমরা অত সময়ও দেব না। 5 বছরের মধ্যে আপনাদের এই পাড়া ছাড়া করব, 5 বছরের মধ্যে। কারা ভোট দিয়েছিলেন বিজেপিকে? অনেক মানুষ আছেন যারা সাম্প্রদায়িক মানুষ, ঠিক, যাদের মনের মধ্যে ঘৃণা, যাদের মনের মধ্যে বিদ্বেষ, যারা সত্যিই একটা নির্দিষ্ট সম্প্রদায় তাদেরকে ঘৃণা করেন, তারা ভোট দিয়েছেন, হতে পারে। কিন্তু তার চেয়ে অনেক বেশি মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল কিসের আশায়? না, বিজেপি আসলে নাকি তৃণমূলকে টাইট দেবে, বিজেপি আসলে নাকি তৃণমূলের সমস্ত যত চোর আছে, যত জোচ্চোর আছে সবকে নাকি জেলে ঢোকাবে। আর আমরা কি দেখলাম? যে শ্রমিক ভট্টাচার্য মাইকে দাঁড়িয়ে নির্বাচনের আগে বলছিলে এই যে এসো না, দূরে কেন, কাছে এসো, বলছিল না? কথা শুনে তখন মনে হচ্ছে যে সিপিএম আর তৃণমূল সম্পর্কে বলছে। সাধারণ মানুষও খানিকটা শ্রমিকের কথায় ভোট দিয়েছিল বিজেপিকে। এখন নির্বাচন চলে যাবার পর মানুষ বুঝতে পারছে শ্রমিক আসলে ওটা আমাদেরকে বলছিল না, ওটা জুন মালিয়াকে দেখে বলছিল এসো না, অত দূরে কেন, কাছে এসো। তৃণমূলের গুন্ডা, তৃণমূলের চোর, তৃণমূলের ডাকাত, তাদের দেখে বলছিল দূরে কেন, কাছে এসো। নতুন একটা টিম বানিয়েছে না বিজেপি, অনেকে বলছে বালিশ তৃণমূল। আমি সেসব কথা বলবো না, যতই হোক একটা সময় আমাদের পার্টিতে ছিল, আমাদের রুচিতে বাঁধে ওই ধরনের কথা বলতে। তো আমরা দেখলাম সেই বালিশ তৃণমূলের যিনি নেতা হয়েছেন আর কি, লিডার অফ অপোজিশন, বিরোধী দলের নেতা, তিনি বিরোধী দলের নেতা হয়েছেন।
সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, শুভেন্দু অধিকারীর পিছনে পিছনে যাচ্ছেন। আমাদের ছোটোবেলায় একটা ওই ফোনের কোম্পানি ছিল, হাচ বলে, হাচ। তাদের দেখা হতো একটা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর ওর পিছনে একটা ছোট্ট কুকুরের বাচ্চা, সেও দৌড়ে দৌড়ে যাচ্ছে। যেখানে যেখানে ছেলেটা যাবে সেখানে সেখানে কুকুরের বাচ্চাটা যাবে। বলা হতো যে আমাদের নেটওয়ার্ক সেখানে সেখানে যাবে যেখানে আপনি যাবেন। আমরা দেখলাম অ্যাসেম্বলির মধ্যেও ওরকম অবস্থা, যেখানে যেখানে শুভেন্দু সেখানে সেখানে ঋতব্রত।